আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওটি সম্পূর্ণই মানিকগঞ্জ জেলার ইতিহাস এবং তার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান সম্পর্কে। তো আশাবাদী ভিডিওটি আমাদের সাথেই থাকবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই আমরা মোনাজাতের মাধ্যমে যাত্রা শুরু করি। আমাদের আজকের টিম 10 জনের এবং 5টি বাইকে করে রওনা হয়েছি কাপাসিয়া থেকে। কাপাসিয়া মজনুন শাহ ব্রিজ অতিক্রম করে তাজউদ্দিন চত্বর হয়ে আমরা ছুটছি রাজেন্দ্রপুরের দিকে। রাজাবাড়ি বাজার পার হয়ে রাজাবাড়ি ব্রিজ অতিক্রম করছি। সকাল হওয়ায় রাস্তা একেবারেই ফাঁকা। এ সুযোগে আমরা চেষ্টা করব নাস্তাটা যেন মানিকগঞ্জ কিংবা তার কাছাকাছি গিয়ে খাওয়া যায়। তো বলতে বলতে চলে আসলাম আমরা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট খুবই সুন্দর একটা পরিপাটি জায়গা। এখানে খুবই নিয়ন্ত্রিত গতিতে যান চলাচল করে থাকে, সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে থাকে সব কিছু। যাই হোক, চমৎকার দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। দুপাশের দৃশ্য এমন করে আসলে দেখা যায় না। আগেও এই রাস্তা ধরে গিয়েছি বহুবার বাসে করে। তো বাসে করে অতটা দেখা যায় না যতটা সুন্দর দেখা যায় বাইকে করে গেলে, তাও আবার এত সকালে। তো যাই হোক, আমাদের সাথে সাথীরা আমাদের পিছু পিছু আসছে। আমাদের আজকে টিম লিডার হিসেবে থাকবে বাবলু স্যার। তো বলতে বলতে চলে এলাম আমরা রাজেন্দ্রপুর গজারি বনের মাঝখান দিয়ে চমৎকার একটি রাস্তা। রাজেন্দ্রপুরের এই রাস্তাটি, এইখানকার এই দৃশ্যটি খুবই চমৎকার। সূর্যের আভা মাত্রই গাছের উপরে পড়েছে। এরই সাথে আমরা চলে এলাম রাজেন্দ্রপুর চৌরাস্তায়। চৌরাস্তার এই ভাস্কর্যটি খুবই চমৎকার, সুন্দর এবং আমাদের এই অঞ্চলের, গাজীপুর অঞ্চলের জন্য একটি স্থানীয় প্রতীক হিসেবে কাজ করে। তো বলতে বলতে আমরা চলে এলাম ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে আমাদের বাইক দুর্বার গতিতে এগিয়ে চলছে। দুপাশে গজারি বনের দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। তো শালনা চৌরাস্তা পার হলে, শালনা রেল ক্রসিং পার হওয়ার পর এরকম একটি দৃশ্য আপনার চোখে পড়বে। উঁচু উঁচু গাছে হলুদ ফুলে ভরা। তারপরেই আবার মাঝে মাঝে লাল কৃষ্ণচূড়া। নজর ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা এখন ঢাকা বগুড়া হাইওয়েতে। তো চলতে চলতে আমরা পৌঁছে গেলাম কোনাবাড়ি রোড ধরে আমরা এগিয়ে চলছি। রাস্তা যদিও ফাঁকা, রাস্তা ফাঁকা থাকায় আমাদের জন্য একটু সুবিধা, সকাল সকাল রওনা দেওয়ার এই এক সুবিধা। রাস্তায় জ্যাম কম থাকে। কোনাবাড়ি ফ্লাইওভারে উঠে পড়লাম। ফ্লাইওভারে উঠে উঁচু উঁচু বিল্ডিংয়ের সৌন্দর্য দেখে দুপাশের দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম শফিপুরের দিকে। তো নিরাপদে আমরা চলার চেষ্টা করছি। তো বলতে বলতে আমরা পৌঁছে গেলাম শফিপুর। এই হলো আনসার বিডিপি ক্যাম্পের মূল ফটক। চমৎকার একটি জায়গা আনসার বিডিপি ক্যাম্প। একদিন ঘুরতে আসার ইচ্ছে আছে। তো আপাতত আমরা সামনের দিকে যাব। আমাদের আজকের সফর ছিল হচ্ছে মানিকগঞ্জ। তো শফিপুরের পরেই আমাদের ইমতিয়াজ স্যারের বাইকে একটি সমস্যা দেখা দেয়। তার পিছনের চাকায় একটি লিকেজ ধরা পড়ে এবং সেটি সারিয়ে নেওয়ার জন্য আমরা কয়েকটি দোকান ঘুরে একটি খোলা পাই। যেহেতু সকাল, সবাই ঘুমোচ্ছে। তো সারিয়ে নিয়ে আবার ছুটে চলা আমাদের গন্তব্যের দিকে। এবারে আমরা আছি ঢাকা বগুড়া হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছি। তো আমাদের চিন্তা হচ্ছে কালিয়াকুর বাইপাস দিয়ে ঢুকে আমরা ধামরাই যাব, ধামরাই থেকে সাটুরিয়া। তো আমরা পৌঁছে গেলাম সেই কালিয়াকুর বাইপাস, সাভার বাইপাস রোডে। ডানে মোড় নিয়ে আমরা প্রবেশ করলাম কালিয়াকুর বাইপাস রোডে। এর উত্তরেই সাভার এবং মানিকগঞ্জ সহজেই যাওয়া যায়। চমৎকার একটি রুট। মাঝে মাঝে কৃষ্ণচূড়া ফুটে আছে রাস্তার দুপাশে, দেখতে খুবই চমৎকার। তো
তো দুপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি। রাস্তার দুপাশে বিস্তীর্ণ খোলা প্রান্তর, তার মাঝখান দিয়ে রাস্তা, চমৎকার একটি দৃশ্য। একটি রেল ক্রসিং পার হলাম, রেল ক্রসিং এর পাশেই চমৎকার একটি বটবৃক্ষ, মনোমুগ্ধকর দৃশ্য। তো আমাদের বাইক আবারও ছুটে চলল ধামরাই উদ্দেশ্যে। এবারে আমাদের উদ্দেশ্য প্রথমে ধামরাই থেকে সাটুরিয়া বালিয়াটি জমিদার বাড়ি। তো সেই উদ্দেশ্যে নিরন্তর ছুটে চলা। আমরা এখনো নাস্তা করিনি, আমাদের চিন্তা আছে ধামরাই কিংবা সাটুরিয়ার কাছাকাছি যে নাস্তা করার পরিকল্পনা। এই অঞ্চলে প্রচুর পরিমাণে ধান জন্মে, ধানের পাশাপাশি কিছু ভুট্টাও দেখা যায়। দেখতে পাচ্ছেন ধানের একটি বড় চাতাল। ঢাকার ধামরাই ধানের জন্য খুবই বিখ্যাত এবং এখানে ধানের অনেক বড় বড় আড়তও আমরা দেখেছি চলতি পথে। তো বলতে বলতে চলে আসলাম ধামরাইয়ের কালামপুর বাজার। কালামপুর বাজারের তৃপ্তি হোটেলে আমরা আজকে নাস্তা করব। তো বাইকগুলো রেখে আমরা প্রবেশ করলাম হোটেলে। পরিপাটি, ডেকোরেশন খুব সুন্দর, খাবারের মানও ভালো। আমাদের সকালে নাস্তা ছিল ডাল ভাজি আর রুটি। তো সবাই খেয়ে দিয়ে আবারও চলতে শুরু করলাম চা নাস্তা না করি। তো আমাদের উদ্দেশ্য খানিকটা সামনে এগিয়ে গিয়ে আমরা কোথাও টং দোকানে বসে চা খাবো। সেই উদ্দেশ্যে আমরা আবারও বাইকে চড়ে এগোতে লাগলাম। দুপাশে বিস্তীর্ণ মাঠ, মাঝে মাঝে ভুট্টা ক্ষেত আর বাকি সব ধান ক্ষেত। কিছু কিছু ধান কাটা হয়ে গেছে আর কিছু কিছু এখনো বাকি আছে। তো সে এক চমৎকার দৃশ্য। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীলাকাশ রয়েছে নয়ে এই আমার দেশ। চমৎকার দৃশ্য উপভোগ করতে করতে আমরা ছুটে চললাম সাটুরিয়ার দিকে। এটি হলো ঢাকা সাটুরিয়া আঞ্চলিক সড়ক। বর্তমানে এটি প্রশস্তকরণের কাজ চলছে। কিছু কিছু অংশ খানাখন্দ আছে, কিন্তু বাকি অংশগুলো একেবারে বিশাল প্রশস্ত রুট এবং মসৃণ। পুরো রাস্তার কাজই এখনো চলমান, দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো। তো বলতে বলতে আমরা চলে আসলাম মহিষাসী মোড়ে। এখানেই আমরা চা নাস্তার বিরতি নিব। তো টং দোকানে বসে সবাই গল্পগুজব করতে করতে চা খেলাম। খুবই চমৎকার একটি সকাল, রৌদ্রোজ্জ্বল। তো চা খেয়ে আমরা আবারও ছুটে চললাম সাটুরিয়ার দিকে। এখান থেকে সাটুরিয়ার খুব বেশি দূরে নেই, 5 কিলোর মতো হবে দেখেছিলাম ল্যান্ডমার্কে। চলতে চলতে আরো একটি বাজার অতিক্রম করলাম। এখান থেকে সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়ি 1 কিলো। এখানে একটি মোড় দেখতে পাচ্ছেন, সোজা গেলে সাটুরিয়া সদর আর ডানে গেলে বালিয়াটি জমিদার বাড়ি, একেবারে সোজা। তো চলে আসলাম সাটুরিয়া উপজেলা মডেল মসজিদ এবং তার পাশেই হচ্ছে সাটুরিয়া থানা। তো আর বেশি দূর নেই, 1/2 কিলোর মতো আছে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য বালিয়াটি জমিদার বাড়ি। আমরা তো চলে আসলাম অবশেষে বালিয়াটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি বাংলাদেশের অন্যতম প্রাচীন জমিদার বাড়িগুলোর একটি। এটি প্রতিষ্ঠা করেছিলেন জমিদার গোবিন্দরাম সাহা। এটি আনুমানিক 1800 শতকের মাঝামাঝি সময়ে নির্মিত হয়েছিল। এর স্থাপত্য শৈলী অনেকটা ইউরোপীয় ধাঁচে। তো দেয়ালে এখনো সংস্কার কাজ চলছে, পাশাপাশি পর্যটকদের জন্য এটি উন্মুক্ত রাখা হয়েছে। যারা আসতে চান আসতে পারেন।
প্রতিজন মাথাপিছু প্রবেশ মূল্য 30 টাকা। তো জন প্রতি 30 টাকা করে টিকিট কেটে আমরা প্রবেশ করব। আজকের দিনে আমরাই প্রথম পর্যটক যারা কিনা বালিয়াটি জমিদার বাড়িতে প্রবেশ করব, কারণ আমরা চলে এসেছিলাম ঠিক 15 মিনিট আগে। 10টায় টিকিট কাউন্টার খুলে আমরা তার 15 মিনিট আগে এখানে চলে আসি এবং সবার আগেই আমরা টিকিট কেটে একে একে প্রবেশ করতে থাকি। দেখতে পাচ্ছেন আমার সফর সঙ্গীরা, আমাদের লিডার বাবু স্যার। তো ওনার কল্যাণে আজকে একটু ওনার পরিকল্পনায় কিভাবে যাব, কোথায় যাব, সমস্ত কিছু উনি প্ল্যান করেছিলেন। প্রাসাদ চত্বরের ভিতরে রয়েছে বড় একটি পুকুর, সেটিও আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এই মুহূর্তে আমরা প্রবেশ করব জমিদার বাড়ির জাদুঘরে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সিন্দুক রাখা আছে, এগুলো জমিদারের এবং জমিদারের যে উত্তরাধিকার ছিল তারা ব্যবহার করেছিলেন। তো এই সিঁড়ি বেয়ে দোতলায় গেলেই আমরা সেই কাঙ্ক্ষিত জাদুঘরে জমিদারের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র দেখতে পাবো। তো সেখানে প্রবেশ করার উদ্দেশ্যে আমি উঠছি, কিন্তু দরজার নিকটে যাওয়ার পরেই সেখানে কর্মরত দায়িত্ব পালনরত একজন ভাই বললেন যে মিউজিয়ামের ভিতরে ভিডিও করা কিংবা ছবি তোলা একেবারেই নিষেধ, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আর আপনাদেরকে মিউজিয়ামের ভিতরের অংশ দেখাতে পারবো না। তো বালিয়াটি জমিদার বাড়ি সম্পর্কে যে বিষয়গুলো আপনাদের জানানো দরকার সেটি হচ্ছে, এই জমিদার বাড়িতে মোট 7টি প্রধান ভবন রয়েছে। এই ভবনগুলো জমিদারের উত্তরাধিকারীরা এক এক সময় নির্মাণ করেছিলেন। একেবারে অভিভূত চমৎকার একটি বাগান, বাগানের মাঝখান দিয়ে রাস্তা, এই রাস্তা ধরেই সোজা হাঁটলে পুকুরে যাওয়া যাবে, যেখানে জমিদার এবং তার পরিবারের লোকজন স্নান করতেন। একটি কূপ দেখতে পাচ্ছেন, ক্যাকটাস, চমৎকার দৃশ্য। পুকুরটি বর্তমানে শুকিয়ে গেছে, বর্ষাকালে হয়তো বা এখানে কিছু পানি থাকে। তো আমরা সবাই মিলে ঘুরে ফিরে পুরো বালিয়াটি জমিদার বাড়িটি দেখার জন্য চারদিকে একবার চক্কর দিলাম। তো পুকুরটা ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম জমিদার বাড়ি একেবারে সবচেয়ে প্রাচীন অংশে। ধারণা করা হয়ে থাকে এই ভবনগুলো জমিদার গোবিন্দরাম সাহা নির্মাণ করেছিলেন এবং এই অংশটি জমিদার বাড়ির সবচেয়ে প্রাচীন। দেখতেই পাচ্ছেন একেবারে জরাজীর্ণ অবস্থা। বাকিগুলো খানিকটা বসবাস উপযোগী হলেও এগুলো একেবারেই বসবাসের অনুপযোগী, এগুলো কেবল সংরক্ষণের জন্যই। তো এই বালিয়াটি জমিদার বাড়ি সম্পর্কে আমাদের পরবর্তী টার্গেট আরিচা ঘাট এবং তেওতা জমিদার বাড়ি, সে উদ্দেশ্যে আমরা আবারও ছুটে চললাম বালিয়াটি জমিদার বাড়ি থেকে ঢাকা আরিচা মহাসড়কের দিকে। চমৎকার রাস্তাগুলো একেবারে নতুন, দুপাশে বিস্তীর্ণ ধানের ক্ষেত। তো মানিকগঞ্জ অঞ্চল ইতিহাসের প্রাচীন সময় থেকেই জনবসতিপূর্ণ ছিল। এই এলাকায় প্রাচীন বঙ্গ, কুন্দ্র, সমতট জনপদের প্রভাব ছিল বলে ধারণা করা হয়।
মধ্যযুগে এটি মুসলিম শাসনের আওতায় আসে। দিল্লি ও মোগল শাসকদের অধীনে মানিকগঞ্জ ছিল রাজস্ব আয়ের একটি গুরুত্বপূর্ণ এলাকা। তো 1757 সালে পলাশী যুদ্ধের পর ব্রিটিশরা এই অঞ্চলের শাসন নিয়ে নেয়। মানিকগঞ্জ তখন ঢাকা জেলার অন্তর্ভুক্ত ছিল এবং জমিদার প্রথা বিস্তার লাভ করে। তো সেই জমিদার প্রথার বিস্তার লাভের বদৌলতে অনেক প্রভাবশালী জমিদার পরিবার এই এলাকায় গড়ে ওঠে, যেমন বালিয়াটি, তেওতা এবং সিংগাইর। তো বলতে বলতে চলে আসলাম ঢাকা আরিচা মহাসড়কে। ঢাকা আরিচা মহাসড়ক ধরে কিছুক্ষণ এগোতেই সামনে আমাদের চলে আসলো ধলেশ্বরী নদী। এখন আমরা ধলেশ্বরী ব্রিজ অতিক্রম করব। চমৎকার সুন্দর একটি ব্রিজ, সমতল। ধলেশ্বরী নদীটি এখন প্রায় খালের মতো অবস্থা, যদিও এককালে অনেক বড় একটা নদী ছিল। তো এই নদী থেকে কালীগঙ্গার উৎপত্তি, যেটি মানিকগঞ্জ এবং ঢাকা জেলার কিছু অংশ জুড়ে ছড়িয়ে রয়েছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়া সত্ত্বেও আমরা নদীর খুব একটা যত্ন নেই না। নদী দূষণ আমাদের নিত্য নৈমিত্তিক দিনের একটা অংশ। তো বলতে বলতে চলে আসলাম আমরা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে। এই সড়ক দিয়ে সামনে এগুলি মানিকগঞ্জ সদর। তো আমরা এখন সোজা চলে যাবো আরিচা ঘাটে। তাই মানিকগঞ্জ সদরের দিকে না যেয়ে আমরা সোজা চলতে লাগলাম। আমাদের বাইকগুলো চমৎকার সব দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চললাম সামনের দিকে। পদ্মা সেতু এবং যমুনা সেতু হওয়ার সুবাদে এই ঢাকা আরিচা রুটে এখন আর তেমন যানবাহনের চাপ নেই। চমৎকার সড়ক। তো বলতে বলতে চলে আসলাম সেই কালীগঙ্গা তরা সেতু, যেটি কালীগঙ্গা নদীর উপর অবস্থিত। কালীগঙ্গা ধলেশ্বরী নদী থেকে উৎপত্তি লাভ করে এবং 78 কিলোমিটার বয়ে চলে আবার সেটি ধলেশ্বরী নদীতেই পতিত হয়। এখনো বেশ পানি দেখা যাচ্ছে। চমৎকার দৃশ্য। নদী এবং নদী তীরবর্তী দৃশ্যগুলো আমাকে বরাবরই টানে। তো তরা সেতু পার হয়ে আমরা ছুটে চললাম। আজ একটি আমাদের জাপানের বিরতি গিয়েছে, সেখানে আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে আবারও ছুটে চললাম। প্রচুর গরম মহাসড়কে, রোদে ভরদুপুরে রোদে একদম খাগা করছে। এখান থেকে পাটুরিয়া ঘাট 7 কিলোমিটার আর আরিচা ঘাট হচ্ছে 5 কিলো। তো আমরা আর খুব বেশি দূরে নেই, আরিচা ঘাটে চলে আসলাম। তো চলতে চলতে চলে আসলাম আরিচা ঘাট। আরিচা ঘাটে ঢুকতেই যে দৃশ্যটি চোখে পড়লো তা হচ্ছে সারি সারি কৃষ্ণচূড়া একেবারে লাল হয়ে আছে। তো আমরা ভিতরের দিকটা দেখতে চলে গেলাম। আরিচা কাজিরহাট লঞ্চ কাউন্টারের ভিতর দিয়ে একটু পিছনে এক সময়কার সেই জাঁকজমকপূর্ণ আরিচা ঘাট এখন আর নেই। যমুনা নদীর দৃশ্য দেখছি। ইতিমধ্যেই একটি ফেরি ট্রাক নিয়ে রওনা দিল কাজিরহাটের উদ্দেশ্যে।
এটি হলো লঞ্চ ঘাট, তার পাশে রয়েছে স্পিড বোট ঘাট। মাঝে মাঝে দু একটি স্পিড বোট ছেড়ে যাচ্ছে। লঞ্চ ঘাটে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে লঞ্চ। যাত্রী আসছে, এক এক করে ভরছে আর রওনা দিচ্ছে গাজীরহাটের উদ্দেশ্যে। রিক্সাঘাটে ঘোরাফেরা করে আমাদের পরবর্তী টার্গেট তেওতা জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যমুনা নদীর পার ঘেঁষে আমরা ছুটে চললাম তেওতার উদ্দেশ্যে। চলে এলাম সেই তেওতা জমিদার বাড়ি। তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। এটি সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সংস্কৃতিমনা মানুষদের জন্য একটি বিশেষ আগ্রহের কেন্দ্র এই তেওতা জমিদার বাড়ি। কেননা এখানেই জড়িয়ে রয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার প্রিয়তমা স্ত্রী প্রমীলা দেবীর প্রেমের উপাখ্যানের ইতিহাস। কথিত আছে এই জমিদার বাড়িতেই কবি প্রমীলা দেবীর রূপে মুগ্ধ হয়ে লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ, যেটি বিখ্যাত একটি গান। পরবর্তীতে এবং এখনকার সময়েও সমান জনপ্রিয়। তো এই জমিদার বাড়িটি দেখতে দেশ বিদেশের প্রচুর পর্যটকের আগমন ঘটে এখানে। কথিত আছে পাঁচু সেন নামের এক দরিদ্র কিশোর দিনাজপুরের জয়গঞ্জে তামাকের ব্যবসা করে বিপুল অর্থ সম্পদের মালিক হন এবং পরবর্তীতে তিনি মানিকগঞ্জের শিবালয়ের তেওতায় এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। তো জমিদার বাড়ি দেখতে দেখতে আমাদের বেলা ফুরলো। তো আমাদের এবার ফেরার পালা। তো সেই উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলে আসলাম আবারও আরিচা লঞ্চ ঘাটে দুপুরে খাবারের জন্য। এখানে সারি সারি সাজানো বিভিন্ন প্রকারের মাছ এবং তরকারি আছে, বিরিয়ানি এবং খিচুড়ি। তো আমরা ভাত এবং সাথে ইলিশ মাছের বড়া আর ইলিশ মাছের ভাজি দিয়ে দুপুরে খাবার সেরে নিলাম। খাবারের মান মোটামুটি ভালো ছিল। তো খাবার দাবার খেয়ে আমরা চলে আসলাম মানিকগঞ্জ সদরে। সেখানে পান্তুয়ার স্বাদ নীতি পলাশের মিষ্টান্ন ভাণ্ডারে চলে আসলাম। তো পান্তুয়া খেয়ে আমরা যে যার মতো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আজকে ট্যুরের এখানেই ইতি। আমরা আর কোথাও না থেমে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো বলতে বলতে আমাদের আজকে সারাদিনের ঘোরাঘুরি শেষ। এবারে বাড়ি ফেরার পালা। তো এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। এই আশাবাদ রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।